1938 সালে ওভাল টেস্টে 364 রান করে ইনিংসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন স্যার লিওনার্ড হ্যাটন। দিন শেষে স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার পথে ট্রাফিক সিগন্যালে থামতে হলো তাকে। এ সময় এক সুন্দরী মেয়ে লাল বাইক চালিয়ে হাটনের গাড়ির পাশে এসে থামলেন। হাটন গাড়ির গ্লাস নামিয়ে মেয়েটিকে সুন্দর এক হাসি উপহার দিলেন এবং মনে মনে ভাবলেন মেয়েটি নিশ্চয়ই নতুন রেকর্ডের জন্য তাকে উইশ করবে। কিন্তু মেয়েটি উইশ করা তো দূরের কথা, উল্টো মুখ বাঁকিয়ে বলল, হাটন তুমি এত কৃপণ, 364 রান করলে, আর একটি রান করলে তো বছরের প্রতিটি দিনই তোমার একটি করে রান হতো। এই বলে হাটনকে বিস্ময় উপহার দিয়ে দ্রুত চলে গেল মেয়েটি। 20 বছর পর 1958 সালে কিংস্টনে স্যার গ্যারি সোবার্স যখন 365 করে ইনিংসে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন, এরপর নিজের বায়োগ্রাফিতে স্যার হাটন লিখেছেন, সোবার্সের সাথে এখন ওই মেয়েটি দেখা হলে কি বলতো? নিশ্চয় বলতো, গ্যারি তুমি এত কৃপণ, আর একটি রান করলে লিপিয়ারের প্রতিদিনই একটি করে রান হতো তোমার। এরপর হাটন আরো লিখেছেন, নারী জাতিকে আসলে সন্তুষ্ট করাটা সত্যিই বড় কঠিন। স্যার হাটন, স্যার সোবার্স, ক্রিকেট ইতিহাসে দুই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি গ্রামীণ ফোন রিভার্সিং। আমাদের সাথে আজ এক্সপার্ট বিশ্লেষক হিসেবে উপস্থিত আছেন সাবেক জাতীয় ক্রিকেটার হান্নান সরকার এবং আছেন লিয়াকত আলী ভুইয়া, মিলন ভাই, ক্রিকেট বিশ্লেষক। মিলন ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রথমেই মিলন ভাই, হান্নান ভাই, আমরা বাংলাদেশ প্রসঙ্গে একটু আসি, কারণ হচ্ছে শৃঙ্খলা ভঙ্গ, যেটা আসলে বাইরে সাধারণত এটা আমাদের হয়নি। হান্নান ভাই, আলামিনকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ফেরত পাঠাচ্ছে আর কি, এটা আসলে শৃঙ্খলাটাও তো দরকার। অবশ্যই আপনার যে কোনো টিমেই আসলে ডিসিপ্লিনের ব্যাপারটা সবসময় প্রায়োরিটি দেওয়া হয়, ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ আপনি যদি দেখেন পারফরমেন্স কিন্তু ডিপেন্ড করে তার তার লাইফ স্টাইলের উপর অনেকটুকু ডিপেন্ড করে, সে কিভাবে ডিসিপ্লিন ভাবে তার লাইফ লিড করবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি টিম রুলস যেটা থাকবে সেটাকে অবশ্যই ফলো করতে হবে, কারণ আপনি যদি নিয়ম মেনে না চলেন, কোনো এক সময় দেখা যাবে কোচের কথাও আপনি শুনছেন না, বা কোচ যেটা বলতে যাচ্ছে আপনি সেটা বুঝতে পারছেন না, এবং নিয়ম যদি মেনে না চলেন আপনার ক্যারিয়ারে কিন্তু সেটা ইম্প্যাক্ট করতে পারে, আপনার পারফরমেন্স ইম্প্যাক্ট করতে পারে। সো ডিসিপ্লিনের ব্যাপারে কখনই কোনো ছাড় দেওয়া উচিত না। সেটা আজকে আলামিনের ক্ষেত্রে ঘটেছে, আমার মনে হয় আপনার খুব বেশি দিন আগের কথা না, সাকিবের উপরও কিন্তু সেটা হয়েছিল। সো আমার মনে হয় যে সাকিবের উপর যদি ডিসিপ্লিনের কারণে অ্যাকশন নেওয়া যেতে পারে, আলামিনের উপর খুব কঠিন এটা ডিসিশন ছিল না। মিলন ভাই, আপনি নিশ্চয়ই একমত হবেন। আসলে আমরা এখনো ডিটেলসটা জানি না, যেটা কিছুটা শোনা যাচ্ছিল যে রাত 10টার পরে বেরোনো টেরোনো এগুলো আইসিসি নিষেধ আছে, সেটা আলামিন বেশ কয়েকদিনে নজরে এসছে, সে বের হয়েছে। মানে শৃঙ্খলা ভঙ্গ এটা ফ্রিকুয়েন্ট হচ্ছে বোধহয় বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। এটা কিন্তু আসলে পৃথিবীর প্রত্যেকটা ক্রিকেট বোর্ডে কিন্তু এই ধরনের শৃঙ্খলা জন্য অনেক কিছু ঘটনা ঘটেছে। কিন্তু আপনারা জানেন যে পাকিস্তান টিমে কিন্তু এটা অতিরিক্ত বেশি, এবং অন্যান্য টিমেও কিন্তু এগুলো হয়। তো এখন যে পাকিস্তানে হচ্ছে, পাকিস্তানে কিন্তু একটা হজবরল সিচুয়েশনও তাদের আছে। না, পাকিস্তান টিমে এখন যে হজবরল কিন্তু অনেক আগে থেকে এগুলো হয়। আপনি অনেক পাকিস্তানের ইতিহাস যদি দেখতে যান, এখানে একসময় শাহবাগ হোটেলে একটা ঘটনা ঘটে, অনেক 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 রকম ঘটনা পাকিস্তান প্লেয়ারদের বা অন্যান্য দেশেও হয়। এখন আলামিনের ক্ষেত্রে কতটা হয়েছে কি হয়েছে এটা মাত্র একদম একেবারে মানে তাজা খবর, বা আমরা কতটুকু পেয়েছেন আপনারা আমরা জানি না। এখন কত দুঃখ করেছে এবং কি করেছে এটা আমরা ঠিক জানি না। তো ওই ধরনের কিছু করে থাকলে নিশ্চয়ই ক্রিকেট বোর্ড তার যা নিয়ম কানুন আছে, নিয়ম কানুন সেটাই। হান্নান ভাই, সেখানে স্ট্যান্ড বাই বোধহয় শফিউল ইসলাম আছেন, তাহলে নাকি অন্য কেউ? কি শফিউল ইসলাম স্ট্যান্ড বাই রয়েছে, এবং আপনি আমাদের টিমে, আমার ঢাকা মেট্রো টিমের কোচ আমি, সেই টিমে শহীদ রয়েছে, একজন পেস বোলার, উঠতি পেস বোলার, এবং খুব ভালো বল করছে। যতটুকু শোনা যাচ্ছিল যে শহীদকে রেডি থাকতে বলা হচ্ছিল বিভিন্ন কারণে, লাইক তাসকিন অসুস্থ, ইনজুরি কারণে রুবেলও কিন্তু ব্যথা পেয়েছিল ফার্স্ট ম্যাচের পরে। তো শহীদকে বলা হয়েছিল রেডি থাকার জন্য। এখন আসলে টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে আসলে শহীদকে নিলে ভালো হবে নাকি শফিউলকে নিবে, কারণ কি শফিউল কিন্তু ন্যাশনাল লিগের রেগুলার ম্যাচ খেলছে না, আমাদের ডোমেস্টিকে যে ন্যাশনাল লিগ চলছে, শহীদ রেগুলার ম্যাচ খেলছে এবং সোফার ভালোই করছে। এখন টিম ম্যানেজমেন্ট অবশ্যই সেটা ইম্পর্টেন্স দিবে যে আসলে কাকে নেওয়াটা ঠিক হবে, কে রানিং রয়েছে খেলার মধ্যে। সেদিক দিয়ে হয়তো শফিউলকেও টিম ম্যানেজমেন্ট চিন্তা করতে পারে, শহীদকেও চিন্তা করতে পারে। শহীদ আসলে তো এখনো তো ইন্টারন্যাশনাল কোনো ডেবু হয়নি অবশ্য, বিশ্বকাপের মতো একটা ইভেন্টে কি আসলে হয় কি আপনার ন্যাশনাল টিম যাওয়ার আগে যে ক্যাম্প হচ্ছিল সেখানে কিন্তু হিতিস্ট্রিক ওর বোলিং দেখে খুবই স্যাটিসফাইড ছিল, এবং হিতিস্ট্রিক পাশাপাশি টিম ম্যানেজমেন্ট চাচ্ছিল শহীদকে নেওয়ার জন্য। ইভেন আমাদের চিফ সিলেক্টর ফারুক ভাই ওর প্রতি সন্তুষ্ট, আবার ন্যাশনাল লিগেও ভালো করছে। সব মিলে হয়তো শহীদকে এই মুহূর্তে মনে হয় এগিয়ে রাখবে, যদি শফিউল ফিট না থাকে সেই ক্ষেত্রে ব্যাপারটা আলোচনায় আসবে। কিন্তু আমি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো কি, যে কোনো উঠতি খেলোয়াড় যে কোনো জায়গায়, যে শুধু খেলাধুলা না, যে কোনো জায়গায় কিন্তু আপনার
ট্রায়াল বলেন, প্র্যাকটিস ম্যাচ বলেন, বা সব জায়গায় কিন্তু একটা ট্রায়ালের ব্যাপার আছে। একটা প্র্যাকটিস ম্যাচ 10টা 15টা 20টা ধরেন এই টিম, তারপর বিভিন্ন জায়গাতে খেলে এসে যখন সে কয়েকটা প্র্যাকটিস ম্যাচ ন্যাশনাল টিমের সাথে অন্য টিমের সাথে খেলবে, তো এটা তো সবচেয়ে বড় জায়গা বিশ্বকাপ, ঠিক না? তা আমি মনে করি যে একটা ওই উঠতি প্লেয়ারকে এখানে দেওয়ার পরে যদি সে ফেল করে, তার কিন্তু ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায় একেবারে। তখন কিন্তু তাকে আবার ব্যাক করানো, কিন্তু এরকম কিন্তু বাংলাদেশের অনেক প্লেয়ারের আপনি দেখবেন, অনেক আমি এই মুহূর্তে নাম বলে অনেক প্লেয়ারের নাম বলে তাদের নাম এখন হয়তো নাই। না, মিলন ভাইয়ের সঙ্গে আমি আসলে একমত যে একদম নতুন প্লেয়ারকে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপের আসরে নেওয়াটা কতটা সঠিক হবে, বাট স্টিল শফিউল যদি ফিট না থাকে তাহলে কিন্তু আমাদের অল্টারনেটিভ আর চিন্তা করার কিছু নেই, কারণ শফিউল কিন্তু রেগুলার ম্যাচও খেলতে পারছে না তার ইনজুরির কারণে। তো সেই ক্ষেত্রে শহীদকে হয়তো অল্টারনেটিভ হিসেবে চিন্তা করা হচ্ছে। আর একটা জার্সি নিয়ে এক ধরনের, জার্সি নাম নিয়ে এক ধরনের বিতর্ক আছে, এটা নিয়ে যদি একটু বলতেন। আসলে জার্সির নাম বলতে বিজয়ের নামটা নিয়ে মনে হয় কিছু আলোচনা হচ্ছে। আসলে আমরা বিজয় নামে সবাই পরিচিত, মানে বিজয়কে, আনামুলকে আমরা বিজয় নামে চিনি ডোমেস্টিকে, বাট ইন্টারন্যাশনালি যখন একটা প্লেয়ারকে দেখা যায় তার জার্সির পেছনে নামটা হয় বিজয়, ইন্টারন্যাশনাল সবাই কিন্তু পরিচিত না। সো এটা আলটিমেটলি কিন্তু একটা সময় যে সেটা সাফার করতে হবে। মিলন ভাই আমি একটু বলি, দেখেন ইমরান খান নিয়াজি নামটা কিন্তু আপনি জানেন না। সুনীল গাভাস্কার সানি নামটা আপনি জানেন না। তারপর না কপিল দেব নিখাঞ্জ, এই নিখাঞ্জ নাম জানেন না, কিন্তু সবারই নিকনেম আছে। তা এখন ব্যাপার হচ্ছে কি, একটা প্লেয়ারের যদি 3টা 4টা নাম ধরে ডাকেন, তা আপনার স্কোর বোর্ডে এক নাম আছে। এটা যখন খেলাটা স্টার্ট হলো তখনই কিন্তু ইন্ডিয়ান কমেন্টেটর ছিল আশা ভোগলে এবং আমাদের সৌরভ গাঙ্গুলি। তো সৌরভ গাঙ্গুলি কিন্তু ম্যানেজ করতেছিল, যখন বলতেছিল এটা কি ব্যাপার, ওরা কিন্তু এই ব্যাপার অনেক আলাদা। এবং বাংলা কমেন্ট্রিতেও এখন আরেকটা বাংলা কমেন্ট্রি হয় আপনার স্টার ইয়ের থেকে, সেখানেও কিন্তু তারা বলতেছিল। এবং একটা পর্যায়ে যায় আমিনুল ইসলাম বুলবুলের কথা বললো, বুলবুলের কেউ বুলবুল করে বলা হয়। তো এখন ব্যাপার হচ্ছে কি, একটা প্লেয়ারের যদি আপনি নিকনেম ধরে ডাকেন বা নিকনেম যদি থাকে নিকনেমই করেন, অন্য নামগুলো রাখেন না। আপনি দেখেন ইংল্যান্ডে যখন গেল বাংলাদেশ একসময় টেস্ট ম্যাচ খেললো, চৌধুরী এর নাম কি বলে আফতাবের নাম স্কোর বোর্ডে, আপনি চৌধুরী বললে আপনি কিন্তু এখন চিনবেন না, হান্নানকে বললে চিনবেন না চৌধুরী, কিন্তু আপনি স্কোর বোর্ড যখন নিয়ে আসবেন ওর নামটা কিন্তু চৌধুরী হয়ে গেছে, আফতাব নাই। তো এখন এগুলা কিন্তু অনেক রকম খুঁটিনাটি, যদি ছোট্ট ভুল কিন্তু একটা বিরাট ভুল। বিজয় যখন এই খেলছে কিন্তু তখন সবাই দেখছে বিজয় কে, বিজয় যে যেমন আপনার সেঞ্চুরি মারলো বিজয় ইয়েতে কি বলে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে, পরে যখন বিজয় খেলতেছে নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজে অনেক লোক গেছে এনামুলটা কে, সেঞ্চুরি যখন আমরা সাধারণত কি করি ভালো প্লেয়ারটাকে কিন্তু খুঁজি, হ্যাঁ, তখন এনামুলকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, বিকজ তার জার্সির পিছনে লেখা বিজয়। না সেটাই আসলে এটা আমাদের কর্তৃপক্ষে দেখা উচিত ছিল। হারুন ভাই চলে আসি, আজকে দুটো ম্যাচ হয়েছে, আফগানিস্তান শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া সাউথ আফ্রিকা। প্রথমে অল্প করে আলোচনাটা শেষ করে নিয়ে আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচটি নিয়ে কি বলবেন? ম্যাচটি আসলে শ্রীলঙ্কা মরতে মরতে বেঁচে গেল অনেকটা, কারণ ওয়ার্ল্ড কাপে আজকে 10 বল বাকি হারার পরে এই ম্যাচে কিন্তু তাদের অবশ্যই জেতা উচিত ছিল এবং জেতার মতো ম্যাচ ছিল বলেই তারা আশা করেছিল জিতবে। বাট আফগান যেভাবে ফাইট দিয়েছে আমার মনে হয় যে আনবিলিভেবল। আফগান কিন্তু বাংলাদেশের সঙ্গে হারার পরে আমরা ধরে নিয়েছিলাম হয়তো শ্রীলঙ্কার সঙ্গে ইজিলি হেরে যাবে, বাট এই ম্যাচে কিন্তু আফগান ডিফারেন্ট সিনারিও দেখিয়েছে। শুরুতেই শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিয়েছিল, বাট এক্সপিরিয়েন্সের কাছে হেরে গেছে। আমি বলবো আফগান হেরে গিয়েছে শ্রীলঙ্কার এক্সপিরিয়েন্সের কাছে, বিকজ আপনার জয়াবর্ধনা ম্যাথিউস কিন্তু প্রমাণ করেছে এক্সপিরিয়েন্স টিম কিভাবে ম্যাচ উইন করে বের করে, কারণ ওই মুহূর্তে কিন্তু টার্ন ব্যাক করতে পারে, কারণ আপনার আর্লি উইকেট পড়ে যাওয়ার পরে কিন্তু তারা অনেক প্রেসারে ছিল। ওখান থেকে যদি ম্যাথিউস এবং জয়াবর্ধনে 126 রানের পার্টনারশিপটা না হতো তাহলে কিন্তু ডিফারেন্স সিনারি হতে পারতো। সো এক্সপিরিয়েন্স আমি বলবো যে আফগান আজকে হেরে গিয়েছে শ্রীলঙ্কার কাছে সেই এক্সপিরিয়েন্সের কাছে। মিলন ভাই নিশ্চয়ই আমি একমত, তবে আমি একটা কথা বলবো যে বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের সাথে কিন্তু সেম বোলারদের এগেন্স্ট আপনি দেখছেন দৌলত যে ওর যে বল করতেছিল ও কিন্তু 140 উপরে তার স্পিড, কিন্তু সে কিন্তু যে কোনো মানে বলারের চেয়ে ভালো বল করতেছে। এবং বাংলাদেশ যখন স্টার্ট করলো এই বাংলাদেশে খেলা বা তামিম ইকবাল, এবং আমি তাদেরকে আমি বলবো যে ধন্যবাদ দেবো যে আমাদের ওপেনাররা কিন্তু স্টার্টিংটা ওইভাবেই করেছে যে ঠিক মতন যেভাবে করা দরকার সেভাবে করেছিল, এবং সেইখানে কিন্তু বাংলাদেশ দল এদেরকে কিন্তু খুব ভালো খেলেছে। সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে শ্রীলঙ্কা আসলে কিন্তু 4th উইকেটের সময় একবার এবং 6th উইকেট তো একদম ওদের ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড রেকর্ড হলো ওদের এই 6 রেকর্ড কি বলে না ওই
কি বলে প্যারা এবং ইয়ার সিক্স পার্টনারশিপ যেটা আর কি সাউথ আফ্রিকার কথা না শ্রীলঙ্কার আচ্ছা আচ্ছা ম্যাথিস এন্ড পেরেরা না ম্যাথিস না ইয়ে কি বলেন ম্যান্ডিস এন্ড পেরেরা এখন ব্যাপার হচ্ছে কি যে তারা 4th উইকেট যখন ডাউন হলো তখন কিন্তু একেবারে আমি মনে করতেছিলাম হেরে যাবে। ক্রিকেট তো আপনি জানেন অনিশ্চিততার খেলা, লাস্ট বল পর্যন্ত ওটা বলা যাবে। এবং ঠিক 6th উইকেট ডাউন হওয়ার পর কিন্তু একটা ক্যাচ উঠলো কিন্তু ওই ক্যাচটা যদি নিয়ে নিতে পারতো তাহলে কিন্তু একদম খেলার পরিবর্তন আসতো। সেটি হান্নান ভাই যেটা বলছিলেন একটু আগে, আসলে যে এক্সপেরিয়েন্সের যে দামটা আসলে বা তার রেজাল্টটা পাওয়া যায় যেটা জয়বর্ধনা ফর্মে ছিল না, বাট আজকে দলের দরকার ছিল, ঠিকই সে ক্লিক করে ফেললো। এই জায়গাটা যদি কোশ্চেনটা আসে যে রাজ্জাকের ব্যাপারে আমাদের বাংলাদেশে, এটা অনেকদিন আলোচনা এসেছিল বোলিং এক্সপিরিয়েন্স, হ্যাঁ রাজ্জাকের ব্যাপারটা আলোচনা এসেছিল। বাট আপনি টিম কম্বিনেশনে এমন একটা অবস্থায় ছিল, আপনি একটা প্লেয়ারকে বাদ দিতে হলে অবশ্যই তাকে খারাপ খেলার পরই বাদ দিতে হবে। আপনি আরাফাত সানিকে খেলালেন 3 ম্যাচে বেস্ট বোলিং ফিগার তার, তাইজুলকে খেলালেন হ্যাটট্রিক সহ ম্যান অফ দ্য ম্যাচ। আপনি এমন পারফর্মারকে কিভাবে টিম থেকে বাদ দিবেন? হ্যাঁ রাজ্জাক ডোমেস্টিকে ভালো করছে, বাট ওভারঅল সবকিছু চিন্তা করলে যে প্লেয়ারটাকে আপনি নিয়ে গেছেন তারা কিন্তু লাস্ট ইন্টারন্যাশনাল সিরিজে বেস্ট পারফর্মার, সো তাদেরকে অটোমেটিক টিম নিতে হচ্ছে। এবং রাজ্জাকের যেটা হয়েছে ফিল্ডিং এ কিছুটা উইকনেস, স্বাভাবিকভাবে অনেক সিনিয়র হয়ে গেছে, ফিল্ডিং এ কিছুটা দুর্বলতা ছিল। টিম কম্বিনেশন আমার মনে হয় যে আরাফাত এবং তাইজুলের যে ব্যাপারটা এসেছে, আমি এটাকে আসলে প্রত্যেকটা প্লেয়ারের তো একটা থাকে, মানে রাজ্জাক কিন্তু অনেকদিন ধরে স্ট্রাগল করতেছে, তো সেই ক্ষেত্রে এখন যদি এক্সপিরিয়েন্স তো অনেক প্লেয়ারই থাকে, হান্নান তো এক্সপিরিয়েন্স আছে, এমনকি হান্নানকে নামাই দেবেন। এখন কথা হচ্ছে কি এক্সপিরিয়েন্স একটা জিনিস আর পারফরম্যান্স। ওকে মিলন ভাই, হান্নান ভাই, বিশ্বকাপে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচটি 130 রানে তাদের উইন করেছে ইন্ডিয়া, চমৎকার একটি ম্যাচ দেখলাম। মিলন ভাইকে দিয়ে বলি, মিলন ভাই এই ম্যাচটিকে আপনি কিভাবে? এই ম্যাচটা তো সবাই বলছিল যে হাই ভোল্টেজ ম্যাচ, কিন্তু আমি তো মনে করি এই ম্যাচটা একেবারে বলা যায় যে একেবারে একতরফা ম্যাচ বলা যায়। কোন সময় কিন্তু সাউথ আফ্রিকাকে দেখা যায় নাই, একটা খালি শুধু দ্বিতীয় উইকেটে মনে হচ্ছিল একটু কিছু করবে, তারপর আর কোন সময় সাউথ আফ্রিকা কিন্তু ছিল না, কি বলে এই ম্যাচ জিতবে বা ম্যাচের সাথে একটা হবে। এবং ইভেন ইন্ডিয়ান কমেন্টেটর যেটা বাংলা যারা, ওরা বলতেছিল যে একটু আর একটু ভালো করলে আর একটু যদি হয়, যদিও তারা ইন্ডিয়ার ম্যাচের আগে কিন্তু আসলে সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখা হচ্ছিল, এগিয়ে রাখা হলো, কিন্তু এখন তো আমরা তো প্র্যাকটিক্যাল যেটা দেখলাম তাতে তো দেখা গেল যে আপনাদের ইন্ডিয়া আসলে যে ইন্ডিয়া যে টিম, ইন্ডিয়া আপনি দেখেন বেঞ্চের প্লেয়ার কিন্তু আপনাদের ইয়ে যে 2টা উইকেট নিল, ঈশান্ত শর্মার পরিবর্তে আসছে কি মোহিত শর্মা, মোহিত শর্মা যাদবের কথা না, মোহিত শর্মা মোহিত শর্মা কিন্তু 2টা উইকেট নিল, ও কিন্তু বেঞ্চের প্লেয়ার, ওকে কিন্তু ঈশান্ত শর্মার বদলে আনা হলো। এখন ইন্ডিয়ান আপনি দেখেন ইন্ডিয়ার বেঞ্চে যে কত প্লেয়ার বসা আছে, তাদের দিয়ে আরেকটা টিম বানানো যায়। ইন্ডিয়ান যে প্লেয়ার আছে, বিশাল দেশ, বিশাল পেট্রোনাইজ, সময় কিন্তু 70 দশকে একটা মিডিয়াম পেস বোলার ছিল না, তারা কি করতে জানেন, আবেদ আলীকে দিয়ে 2-1 ওভার পেস না, আবেদ আলীর কোন একটা বল করে চন্দ্রশেখর বা বিশন সিং বেদিকে দিয়ে ভ্যাঙ্কট রাগামন তার স্পিন অ্যাটাক করে পুরা 10 বছর খেলছে, তাদের একটা পেস বোলার ছিল না, কিন্তু তারা এখন কোথায় চলে গেছে। ওইটাই যদি বলি মিলন ভাই সূত্র ধরে, যে সবসময় যেটা বলা হয় যে ইন্ডিয়াতে আসলে পেসার সংকট থাকে সাধারণত, বাট আমরা যেটা দেখি যে আবার মানে আসল মুহূর্তগুলোতে, জায়গাগুলোতে, স্পেশালি ওয়ার্ল্ড কাপের মতো বড় বড় ইভেন্টে তাদের এই সামি, এই মোহিত শর্মা ধরনের বোলাররাই কিন্তু আবার ক্লিক করে দিচ্ছে। আসলে তাদের সাথে কিন্তু ওই যে পাকিস্তানও আসলে দাঁড়াতে পারলো না, আজকে সাউথ আফ্রিকাও না। আসলে কি আপনার ইন্ডিয়ার যে বোলিং রয়েছে, ইন্ডিয়া কিন্তু সবসময় নির্ভর করে সুইং এর উপর, মানে ওদের কিন্তু লাইক 90 মাইল স্পিডে খুব যে বলার রয়েছে তা না, যাদব রয়েছে সে হয়তো 90 মাইল স্পিডে বল করে, বাকি বলাররা কিন্তু আপনার 140 কিলোমিটার স্পিডে বল করে, বাট ওদের স্ট্রেংথ যেটা সেটা হলো সুইং। এবং সবচেয়ে বড় এক্সপিরিয়েন্সটা তারা এখানে কাজে লেগেছে, সেটা হলো 2 মাসের এক্সপিরিয়েন্স। কারণ তারা যে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট, ওয়ানডে, ট্রাই নেশন, ইংল্যান্ড সহ যে সিরিজগুলো খেলেছে, এখানে তাদের এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে যে অস্ট্রেলিয়ার উইকেটে কি বল করতে হবে, নিউজিল্যান্ডের উইকেটে কি বল করতে হবে। আমার মনে হয় ইন্ডিয়া কিন্তু সবাই ওয়ার্ল্ড কাপের আগে যেটা বলছিল যে খুব বাজে খেলবে, বিকজ অস্ট্রেলিয়ার সঙ্গে খুব বাজে খেলেছে, সিরিজটা ভালো যায়নি, ইন্টারন্যাশনাল ভালো যায়নি, বাট তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে কিন্তু ওই 2 টিমের সঙ্গে খেলবে না, তারা খেলছে অন্যান্য টিমের সঙ্গে, যেই এক্সপিরিয়েন্সটা কিন্তু বাকি টিমের নেই। সো সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আজকে 2টা ম্যাচে ইন্ডিয়া
প্রমাণ করেছে যে 2 মাস আমরা এমনিই খেলিনি। সো সেই প্রমাণটা কিন্তু করেছে তাদের বোলিং দিয়ে এবং ব্যাটিং দিয়ে। আপনি ব্যাটিং এ দেখেন, ব্যাটিং এ যে শুরুটা দরকার ছিল যে পাকিস্তানের সঙ্গে ফিল্ডিংও কিন্তু তাদের ভালো হচ্ছে। সো ব্যাটিং বোলিং আমি বলবো যে বোলিং এর যে তাদের অ্যাবিলিটি, একটা বলারের অ্যাবিলিটি থাকে অনেক সময় জোরে বল দিয়ে, অনেকে থাকে সুইং দিয়ে। তাদের যে স্ট্রেংথ সেটা হলো সুইং দিয়ে এবং সামনে বল করে ব্যাটসম্যানকে কাবু করা, সেটা কিন্তু তারা করেছে। তবে সাউথ আফ্রিকার যেটা, আমিও কিন্তু আজকে সাউথ আফ্রিকাকে এগিয়ে রেখেছিলাম সবকিছু, 3টা ডিপার্টমেন্ট কিন্তু সাউথ আফ্রিকা এগিয়ে, আপনি কাগজে কলমে যদি দেখেন। বাট সাউথ আফ্রিকা আজকে হেরে গেছে 2টি রান আউটে। আপনার মেইন ব্যাটসম্যান যখন এভিডি ভিলিয়ার্স এবং মিলারের মতো ব্যাটসম্যান রান আউট হয়, তখন কিন্তু আপনার টিম জেতানোর অবস্থাটা থাকে না। সো আমার মনে হয় যে সাউথ আফ্রিকা হেরে যাওয়ার পেছনে 300 রান কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু চেস হচ্ছে। মিলার পর্যন্ত সবাই আশাবাদী ছিল যে হয়তো হতে পারে। সো আপনার 300 রান চেস করার মতো কিন্তু অ্যাবিলিটি সাউথ আফ্রিকার রয়েছে ইন্ডিয়ার এই বোলিং এর এগেইনস্টে। বাট ওই রান আউট 2টা কিন্তু পুরো সিনারিও চেঞ্জ করে দিয়েছে। এবং আপনি ডুমিনির যে আউটটা, সেটাও কিন্তু আপনি একসেপ্ট করতে পারবেন না যে একজন ইম্পর্টেন্ট প্লেয়ার, মেইন প্লেয়ার, সে যদি এই ধরনের আউট হয়ে থাকে রিভার্স সুইপ করতে। সবকিছু মিলে আমার মনে হয় সাউথ আফ্রিকা প্রেসার, যে চোকার্সের যে ব্যাপারটা কিছুটা হলো এই ম্যাচে কিন্তু তারা যেটা ধরা হচ্ছিল ইন্ডিয়া প্রেসারে থাকবে, সেটা আমার প্রেসারটা সাউথ আফ্রিকা নিয়েছে। হয় কি জানেন, যখন একটা দল 300+ রান করে ছেড়ে দেয়, তখন কিন্তু অটোমেটিক্যালি মেলবোর্নের মাঠটা কিন্তু অনেক বড়, এখানে কিন্তু 300+ কিন্তু অনেক রান। তো 300 রান যখন আপনি একটা কোন দলের উপর, এটা কিন্তু এখন কিন্তু সব 250+ রান হচ্ছে। 300 রান হয়ে যাওয়া মানে কিন্তু একটা প্রেসার এটা আসবেই। তো সেই ক্ষেত্রে যখন ব্যাট করতে গেলে চাপ থাকে, মারতে থাকে, তখন তো আর সম্ভব হয় না। ওকে মিলন ভাই, আনন্দ ভাই, আমরা আরো কথা বলে ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, গ্রামীণফোন রিভার্স সুইং এ ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন।